হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি বেসিক ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টেন্স। টেন্সের প্রথম লেসনে তোমাদেরকে স্বাগতম। টেন্স গুরুত্বপূর্ণ এই জন্য যে টেন্স না জানা থাকলে ভয়েস চেঞ্জ, নেরেশন, রাইট ফর্ম অফ ভার্ব কিছুই করতে পারবে না। তোমার ভোকাবুলারি যতই সমৃদ্ধ থাকুক, যতই ভোকাবুলারি তুমি জানো না কেন, টেন্স না জানা থাকলে এগুলির কোনো কিছুই তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। তো আমার এই ভিডিও সিরিজে টেন্সটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, তোমরা মাত্র কয়েক মিনিটে, ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, মাত্র কয়েক মিনিটে আমি নিশ্চিত যে তোমরা টেন্সের একদম মাস্টার হয়ে যাবে। তাহলে শুরু করছি টেন্সের প্রথম লেসন। তার আগে একটি রিকোয়েস্ট আছে, যারা আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে শুরু করছি টেন্স লেসন 1। লেসনটি শুরু করার আগে আমি একটু তোমাদের সাথে লেসন প্ল্যানটা শেয়ার করতে চাচ্ছি। লেসন প্ল্যানটি হচ্ছে 12টি টেন্সকে আমরা 6টি লেসনে বিভক্ত করেছি। আমরা প্রেজেন্ট টেন্স 2টি লেসনে শিখব। নাম্বার 1 আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লেসন 2তে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর পাস্ট টেন্সও আমরা 2টি লেসনে শিখব। লেসন 3তে আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। লেসন 4এ আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সও আমরা 2টি লেসনে শিখব। লেসন 5এ আমরা শিখব ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এবং লেসন 6এ আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে 12টি টেন্সকে আমি 6টি লেসনে বিভক্ত করেছি। তোমাদের প্রত্যেকটি লেসন মনোযোগ সহকারে দেখতে হবে যদি তোমরা টেন্স ভালোভাবে শিখতে চাও। তাহলে এবার আমরা শুরু করছি লেসন 1। লেসন 1-এ আমরা প্রথমে একটু টেন্সের সংজ্ঞাটা দেখে নেই। ভার্ব বা ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বা কাল বলে। আমরা জানি যে সময় 3 ধরনের, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। তো এই 3 ধরনের সময়ের ভিত্তিতে টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই হচ্ছে 3 প্রকার টেন্স। এই 3 প্রকার টেন্সের প্রত্যেক প্রকার টেন্সের আবার 4টি করে প্রকারভেদ রয়েছে। যেমন প্রেজেন্ট টেন্স হলো 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। এগুলি আমরা বিস্তারিত দেখব। এখন আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট টেন্সের যে 4 প্রকার আছে, এই 4 প্রকার কি কি। প্রেজেন্ট টেন্সের 4 প্রকার হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা লেসন 1-এ 1 নাম্বার এবং 2 নাম্বার অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই 2টি টেন্স আমরা শিখব লেসন 1-এ। তো প্রথমে আমরা শিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে, কোনো ঘটনা চিরন্তন সত্য, অভ্যস্তগত, নিকট ভবিষ্যৎ, এরকম যদি বোঝায় তাহলে সেই ভার্বের টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ক্রিয়াপদের সাথে অতিরিক্ত কোনো বিভক্তি বা অতিরিক্ত কোনো কিছু থাকবে না, ক্রিয়াপদটি থাকবে হলো বেসিক ফর্মে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটি হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট, এরপরে যে ভার্ব, মূল ভার্বের এখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। সাবজেক্টও যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে একটা এস অথবা ইয়েস যুক্ত হবে। এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন। অবজেক্ট এবং এক্সটেনশন এটি আলাদা জিনিস, এটি আমরা একসময় শিখব যে অবজেক্ট কাকে বলে এবং এক্সটেনশন কাকে বলে। তো যাই হোক, এই হচ্ছে বেসিক স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। প্রথমে সাবজেক্ট, এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। এখানে আমরা একটা এক্সাম্পল দেখি। আমি ভাত খাই, এখানে খাই এটি হচ্ছে মূল ক্রিয়াপদ। তো মূল ক্রিয়াপদের সাথে এখানে অতিরিক্ত আর কিছু নাই, খাইতেছি বা খেয়েছিলাম এরকম কিছু নাই, শুধু ক্রিয়াপদটি আছে বেসিক ফর্মে। তাহলে আমি ভাত খাই, এই বাক্যটিকে যদি আমরা এই স্ট্রাকচারে সাজাতে চাই তাহলে প্রথমে এখানে স্ট্রাকচার অনুযায়ী দিতে হবে সাবজেক্ট, অর্থাৎ খাই এই কাজটি কে করে? আমি। তাহলে প্রথমে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ। এই বাক্যের মূল ক্রিয়াপদটা হচ্ছে খাই, তাহলে এর ইংরেজি হচ্ছে ইট। তাহলে সাবজেক্টের পরেই হবে ভার্ব অর্থাৎ আইয়ের পরেই হচ্ছে ইট। এরপর রাইস, এটি হলো অবজেক্ট। এই বাক্যে যদিও কোনো এক্সটেনশন নাই, এটি হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা করতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপরে হচ্ছে অবজেক্ট। সেকেন্ড এক্সাম্পলটা আমরা দেখি। সে নিয়মিত স্কুলে যায়। এখানে যায় এটি হচ্ছে ক্রিয়াপদ, যায়ের সাথে অতিরিক্ত আর কিছু নাই, যাইতেছি বা গিয়েছিলাম বা এরকম কিছু নাই। সে নিয়মিত স্কুলে যায়। তাহলে এইখানে সাবজেক্ট হচ্ছে সে, আমরা সে ইংরেজি ব্যবহার করব হি, এবং যায় এটি হচ্ছে ক্রিয়াপদ ভার্ব।
তাহলে বাংলা বাক্যের সবার প্রথমে হলো ক্রিয়াপদ সাবজেক্ট এবং সবার শেষে হচ্ছে ভার্ব। তাহলে যাওয়া ইংরেজি হচ্ছে গো। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে একটা এস অথবা ইএস যুক্ত হবে। এটি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, আর অন্য কোনো টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে না। তাহলে হি গোজ স্কুলে, টু স্কুল, নিয়মিত, রেগুলারলি। তাহলে এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে এক্সটেনশন। প্রথম বাক্যে আমরা যেটা দেখলাম রাইস, এটা হচ্ছে অবজেক্ট। আর সেকেন্ড বাক্যে আমরা যেটা দেখতে পাচ্ছি টু স্কুল রেগুলারলি, এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে সাবজেক্টের পরে বসবে হচ্ছে ভার্ব, ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে ভার্বের পরেই অবজেক্ট এবং সবার শেষে বসবে হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা গঠনটা আবার একটু দেখি। প্রথমে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে হচ্ছে অবজেক্ট এবং এক্সটেনশন যদি থাকে। তাহলে আমরা একটু দেখি যে এই সেন্টেন্সগুলিকে যদি প্রয়োজন বোধে আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে এই কাজটা কিভাবে করতে হবে। যেমন আই ইট রাইস, এখানে ইট হচ্ছে মূল ভার্ব। এখানে একটি বিষয় যে আমরা কোনো সেন্টেন্স নেগেটিভ করার সময় একটা নট প্রয়োজন হয়, কিন্তু নট এমন একটি ওয়ার্ড, এটি অক্সিলিয়ারি ভার্বের সাহায্য ছাড়া সেন্টেন্সে বসে না। নটের আগে অবশ্যই একটা অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাইরে থেকে ডু গ্রুপের অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ ডু গ্রুপের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডু, ডাজ এবং ডিড। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হবে শুধু ডু এবং ডাজ, আর ডিড হলো পাস্ট ইনডিফিনিটের জন্য, ওটা ডিড আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব না। তাহলে ডু, ডাজ, ডিড, এই তিনটা ভার্বের মধ্যে দুইটা ডু এবং ডাজ, এগুলি প্রয়োজন বোধে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। কিন্তু কথা হচ্ছে যে ডু এর মানে আমরা জানি হচ্ছে ডু মানে করা, কোনো কিছু করা, কিন্তু ডু যখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে শুধু নটকে সাপোর্ট দেওয়ার জন্য সেন্টেন্সে বসবে তখন ডু ভার্বের কোনো অর্থ থাকবে না। যেমন এই সেন্টেন্সে আই ডু নট ইট রাইস, এই সেন্টেন্সে ডু এর কোনো অর্থ নাই। তাহলে ডু এর কাজটা কি? ডু এর কাজ হচ্ছে নটকে সাপোর্ট দিয়ে ধরে রাখা, যেহেতু নট অক্সিলিয়ারি ভার্ব ছাড়া বসে না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আই ইট রাইস, এই সেন্টেন্সটি নেগেটিভ হচ্ছে আই ডু নট ইট রাইস, এখানে ডু এর কোনো অর্থ নাই। এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে পরিণত করি, সেক্ষেত্রে কি হবে? এই ডু অক্সিলিয়ারি ভার্বটা চলে যাবে সাবজেক্টের সামনে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টের সামনে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, আয়ের সামনে গেছে ডু, এরপরে নট যেখানে ছিল সেখানেই আছে, এরপরে বাকি ওয়ার্ডগুলি যেভাবে ছিল সেভাবেই আছে, ডু আই নট ইট রাইস, এবং সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি, হি গোজ টু স্কুল রেগুলারলি। এখানে সাবজেক্ট হচ্ছে হি, এখানেও কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, কিন্তু কথা হচ্ছে যে মূল ভার্বের সাথে যেহেতু এস অথবা ইয়েস আছে, এটি থাকলে অক্সিলিয়ারি ভার্ব ডু এর পরিবর্তে হবে ডাজ, এবং নটের পরে যেই মূল ভার্ব আছে গো, এই গো ভার্বের সাথে আর ইএসটি থাকবে না, কারণ এই ইএসটি চলে গেছে ডুর সাথে, হয়ে গেছে ডাজ। এই জন্য হি ডাজ নট গো টু স্কুল রেগুলারলি। তাহলে হি গোজ টু স্কুল রেগুলারলি এর নেগেটিভ হচ্ছে হি ডাজ নট গো টু স্কুল রেগুলারলি। যে গোয়ের সাথে যে ইএস ছিল এটা চলে গেছে ডু এর সাথে, হয়ে গেছে ডাজ। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে ডাজ হি নট গো টু স্কুল রেগুলারলি, অর্থাৎ এই যে ডাজ অক্সিলিয়ারি ভার্ব এটা চলে আসছে হি সাবজেক্টের সামনে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্বটা চলে যাবে কোথায়? সেন্টেন্সের সামনে। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন এবং এটা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কীভাবে করতে হয়। এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কথাটার মানেই হচ্ছে চলমান, অর্থাৎ যদি কোনো কাজ বর্তমান সময়ে চলমান বোঝায়, কাজটি চলছে, এটি বোঝানোর জন্য একটি সহজ কথা আমরা অনেকেই বলি যে বাংলা ক্রিয়াপদের শেষে তেসি, তেস, ঘটিতেছে, হইতেছে এরকম থাকে। তেসি, তেস থাকলে কাজটি চলমান বোঝায়। এছাড়া আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, আমরা সহজেই বুঝতে পারি যে ক্রিয়াপদটা কেমন থাকলে কাজটা চলছে এরকম বোঝাবে। তাহলে সংজ্ঞাটা আমরা একটু দেখি। বর্তমানে কোনো কাজ হইতেছে, চলিতেছে বা ঘটিতেছে এরূপ যদি বুঝায় তাহলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আবারও বলি, কন্টিনিউয়াস কথাটার মানেই হচ্ছে চলমান। যেই কাজটি চলমান বোঝাবে সেটিই হবে কন্টিনিউয়াস। সেটা যদি বর্তমানে চলমান বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলমান বুঝাইলে পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে চলমান বুঝাইলে ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই সেন্টেন্স বা এই টেন্সের গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপর
অক্সিলিয়ারি বি ভার্ব। বি ভার্ব বলতে আমরা বুঝি এম, ইজ, আর, এরা তিনটাই হচ্ছে বি ভার্ব। তাহলে এম, ইজ, আর সুইটেবল অক্সিলিয়ারি বি ভার্ব এখানে বসাইতে হবে। সুইটেবল মানে সাবজেক্টের সাথে যেটা ম্যাচ করে সেটা এখানে দিতে হবে। এরপরে মূল ভার্ব, মূল ভার্বের সাথে অতিরিক্ত আইএনজি এই তিনটা অক্ষর যুক্ত হবে। মূল ভার্বের সাথে আইএনজি। এই যে এখানে বাংলা চলিতেছে, ঘটিতেছে, এখানে বাংলাতেও যেমন তেসে, তেসে এগুলি যুক্ত হয়েছে, এরকম তেসের মতো ইংরেজি ভার্বের সাথে যুক্ত হয় আইএনজি। এরপরে ভার্বের পরে অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে আমি ভাত খাইতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল আমি ভাত খাই, এখানে অতিরিক্ত তেসি যুক্ত হয়েছে, এই তেসির কারণে মূল ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি। তাহলে এটির গঠন হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব এম, ইজ অথবা আর। আয়ের জন্য সুইটেবল হচ্ছে এম, এরপরে ইট হলো মূল ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে ইটিং, এবং সবশেষে হলো অবজেক্ট রাইস। তাহলে আমি ভাত খাইতেছি, এই খাইতেছি দ্বারা আমরা বুঝতেছি যে এটি বর্তমান সময়ে চলমান বোঝাচ্ছে, চলমান একটি কাজ, এই জন্য এটি হবে কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি ভাত খাইতেছি, এটির ইংরেজি হবে আই অ্যাম ইটিং রাইস। এখানে সাবজেক্ট অনুযায়ী সুইটেবল অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। আয়ের পরে বসবে এম, ইউ এর পরে আর, হি এর পরে ইজ, এরকম। সে নিয়মিত স্কুলে যাইতেছে, তাহলে সাবজেক্ট হচ্ছে সে, এর জন্য হচ্ছে হি, হি এর জন্য সুইটেবল অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ইজ, মূল ভার্ব হচ্ছে যাওয়া গো, এর সাথে আইএনজি। তাহলে হি ইজ গোয়িং কোথায় যাইতেছে? টু স্কুল রেগুলারলি। এটা কিন্তু এক্সটেনশন, এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা আবার স্ট্রাকচারের সাথে ইংরেজি সেন্টেন্সটা মিলে নিই। প্রথমে সাবজেক্ট আই, এরপরে হচ্ছে এমিজার, আয়ের পরে হচ্ছে এম, মূল ভার্ব ইট, এর সাথে আইএনজি ইটিং, এরপরে হচ্ছে অবজেক্ট রাইস। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এবার আমরা দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, অর্থাৎ নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করি, সেক্ষেত্রে কী হয়? এখানে আই এম ইটিং রাইস, এটি একটি অ্যাফার্মেটিভ অর্থাৎ হামুদক বাক্য, এটাকে যদি আমরা নাবোধক করি তাহলে এই সেন্টেন্সে একটা নট লাগবে। নট বসবে কোথায়? অক্সিলিয়ারি ভার্বের পরেই। এইখানে যেহেতু এম অক্সিলিয়ারি ভার্ব দেওয়াই আছে, এই জন্য এম এর পরে শুধু বসবে হচ্ছে নট, আর বাকি ওয়ার্ডগুলি একই রকম থাকবে। তাহলে আই অ্যাম নট ইটিং রাইস। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ছিল না, তাই আমরা সেখানে ডু ভার্বের সাহায্য নিয়েছি। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে সাবজেক্ট এর আগে চলে যাবে অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য, অর্থাৎ সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করতে হয়। তাহলে এম আই ইটিং রাইস এবং সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। এরপর হি ইজ গোয়িং টু স্কুল রেগুলারলি, এখানে হি এর পরে ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আমরা যদি এটাকে নেগেটিভ করি তাহলে ইজ এর পরেই বসবে হচ্ছে নট, কারণ নট অক্সিলিয়ারি ভার্বের সাহায্য ছাড়া বসে না। তাহলে হি ইজ নট গোয়িং টু স্কুল রেগুলারলি, এটা হচ্ছে নেগেটিভ ফর্ম। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে বৈশিষ্ট্য অনুযায়ী ইজ অক্সিলিয়ারি ভার্ব চলে যাবে হি সাবজেক্টের সামনে এবং বাকি ওয়ার্ডগুলি একই রকম থাকবে, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো এই হচ্ছে মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা, গঠন এবং ব্যবহার। সবশেষে একটি এক্সারসাইজ রয়েছে তোমাদের জন্য, একদম ছোটো একটি এক্সারসাইজ। এই এক্সারসাইজ অর্থাৎ এই বাংলা বাক্যগুলো ইংরেজি করতে হবে এবং অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবে যে কে কে করতে পারলে। কোনো সমস্যা যদি থাকে, কোনো মতামত থাকে, পরামর্শ থাকে, সেটিও তোমরা কমেন্টে জানাতে পারো। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আগামী লেসনে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধন্যবাদ সবাইকে।